স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। মুক্তিযুদ্ধ চলাকালে শিল্পী ও কলাকুশলীদের সাহসী ভূমিকা খাটো করে দেখার অবকাশ নেই, এমন পর্যবেক্ষণ ও মূল্যায়ন মুক্তিযোদ্ধা এবং আইন বিশেষজ্ঞদের। তারা বলেন, ৭১-এর মুক্তি সংগ্রামে তরুণ যুবাদের উদ্দীপ্ত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অনস্বীকার্য। মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক বা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টাকে শক্ত হাতে দমন করা উচিত বলে মত দেন তারা। মিজান আহমেদের বিশেষ প্রতিবেদন। ২৫ মার্চ ১৯৭১। হায়নার হিংস্রতা নিয়ে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে হানাদার পাকিস্তানিরা। জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলা মায়ের দামাল ছেলেরা। ইতিহাসবিদদের মতে ওই অদম্য তারুণ্যকে দেশমাতৃকার জন্য জীবন দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে সবচেয়ে সাহসী ভূমিকা রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীরা। ৫৪ বছর পর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ ২০২২-এর সংশোধন করে জারি করা অধ্যাদেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের মুক্তিযোদ্ধার পরিবর্তে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বিষয়টি মোটেও সঠিক হয়নি বলে মত দেন ৭১-এর রণাঙ্গনের যোদ্ধা এবং বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তখন তো একবার একটা রেডিও ছিল, আপনারা জানেন যে পাকিস্তানিদের ভয়ে এই একবার রেডিও, ছোট ছোট রেডিও এইরকম কানে দিয়ে মানুষ শুনতো। তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি বলে সেই শুনতো। এই আলতার মাহমুদের যে গান, এই গান কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। এখন তাদেরকে যদি আপনি মুক্তিযোদ্ধা না বলেন, তাদেরকে যদি বলেন যে তারা মুক্তিযোদ্ধা না, সেই ক্ষেত্রে তো আপনি সত্যের অপলাপ করলেন, এটা ঠিক না। আর সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের মতে মার্চ পরবর্তী প্রতি মাসে মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়াতে সবচেয়ে বড় ভূমিকা রাখা সঙ্গীত শিল্পীদের অবদান অস্বীকার করেছে সরকার। আপনি যে মুক্তিযুদ্ধে যাবেন, ওই উজ্জীবিত হওয়ার পরে আপনি গিয়েছেন, গ্রামের সাধারণ কৃষক, ছাত্র জনতা এমনিতে তো একটা অংশ ছিল মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু পরবর্তীকালে কিন্তু আরও অনেক প্রস্তুতি হয়েছে। সেগুলো হলো স্বাধীন বাংলা এই বেতার কেন্দ্রের যে উজ্জীবিত গান, সেই গানগুলোর কারণে। এখন সেখানে যারা কাজ করেছে তাদেরকে আপনি বললেন যে তারা সহযোগী হয়ে গেল, তো এটি তো একটা অন্য ধরনের আলোচনা আসবেই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অধিকাংশ শিল্পী যখন মুক্তিযোদ্ধা সম্মান নিয়ে চিরবিদায় নিয়েছেন, তখন নতুন করে এই অবমূল্যায়নের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন তারা। আব্দুল জব্বার, উনি তো মুক্তিযোদ্ধা ছিলেন, মানে যেহেতু স্বাধীন বাংলা বেতার, উনি তো মৃত্যুবরণ করেছেন মুক্তিযোদ্ধা হয়ে। তো উনি মৃত্যুর পরে ওনাকে দেওয়া হলো যে উনি সহযোগী মুক্তিযোদ্ধা, তো উনি তো আর জবাব দিতে পারছেন না। তো এই বিতর্কগুলো কেন আসলো? মুক্তিযুদ্ধকে নিয়ে হেলাবেলা করা ঠিক না, এবং যারা মুক্তিযুদ্ধ, যাদের যেখানে অবস্থান, তাদের সেখানে অবস্থান দেয়া উচিত। এই ধরনের সিদ্ধান্ত আমি মনে করি সরকারের নেয়ার কোনো চিন্তা ভাবনাও করা উচিত নয়। গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ জাতির অহংকার, তা নিয়ে বিতর্ক কাম্য নয় বলেও মত দেন বিশিষ্টজনরা। যার যেখানে ইতিহাস, যাকে যেখানে মূল্যায়ন করা দরকার সেটা যখন না করে, তখন ইতিহাসের কথা বলে না। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছেন, যারা পরিচালনা করেছেন, তারাও মুক্তিযোদ্ধা, আর অন্যরা সহযোগী। কাউকে খাটো করতে এই অধ্যাদেশ করা হয়নি বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে ব্রিফিংয়ে অধ্যাদেশের ব্যাখ্যা দেন তিনি। ভুল খবর প্রচারের জন্য গণমাধ্যমগুলোকে ক্ষমা চাইতে বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান আহমেদ, হঠাৎ করে এই প্রসঙ্গটি সামনে এলো কেন, যেখানে আসলে নির্বাচন কিংবা সংস্কার নিয়ে কথা বলার কথা অন্তর্বর্তী সরকারের, সেখানে হঠাৎ করে এ ধরনের একটা অধ্যাদেশ কেন? এই বিষয়টি জানতে চাই। এছাড়াও আইনজীবী এবং বিশ্লেষকদের সঙ্গে আপনি কথা বলেছেন, পরবর্তীতে এই প্রশ্নে আমি আসতে চাই আপনার কাছে। রেদান, যেমনটি আপনি প্রশ্ন করলেন, এই বিষয়ে স্পষ্ট উত্তরটা হয়তো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মুখপাত্র হিসেবে প্রেস সচিব নিজেই দিতে পারবেন, কিংবা সরাসরি এই বিষয়ে আসিফ নজরুল, যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তিনি দিতে পারবেন। তবে তারা যে ব্যাখ্যাটি দিচ্ছেন রাষ্ট্রের পক্ষ থেকে, তারা বলতেছেন যে তারা ৭২-এর সংবিধানে মুক্তিযোদ্ধাদের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় ফিরে যেতেই তারা এই কাজটি করেছেন। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। এটি এমন এক সময় হলো যখন বেশ কিছু বরেণ্য মুক্তিযোদ্ধা, যাদেরকে আজকে সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে করা হলো, তাদের আর ব্যাখ্যার সুযোগ হলো না। আপনি জানেন যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লন্ডনের হাইড পার্কে ডক্টর জাফরুল্লাহ পাসপোর্ট পুড়িয়ে দিয়েছিলেন, এবং সেই ঘটনা সারা বিশ্বে একটি আলোড়ন তৈরি হয়েছিল। সেই জাফরুল্লাহ, তিনি এখন প্রয়াত, তার কিন্তু আজকে এই বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নেই।
ঠিক তেমনিভাবে এই স্টোরিতে যাদের নাম আসলো, আমাদের যে বরেণ্য সঙ্গীত শিল্পী আলতাফ মাহমুদ সহ আরও যাদের নাম আসলো, তারা কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধার যে সম্মান, সেই সম্মান নিয়ে সেই রাষ্ট্রীয় গান স্যালুটের মধ্য দিয়ে কিন্তু তাদের শেষ বিদায় আমরা জানিয়েছি। আজকে কিন্তু তারা যখন সহযোগী হয়েছে তখন কিন্তু তাদের ব্যাখ্যা দেওয়ার আর সুযোগ থাকলো না। তবে একটি বিষয় আপনার মাধ্যমে দর্শককে স্পষ্ট করতে চাই, এই যে মুক্তিযোদ্ধা এবং সহযোগী মুক্তিযোদ্ধা এই দুটোর মধ্যে সরকারি বরাদ্দকৃত যে সুবিধা, সেই সুবিধাগুলোর কিন্তু কোনো পার্থক্য নেই। অর্থাৎ সরকারি বরাদ্দের ক্ষেত্রে একই রকম তারা সুবিধা পাবে, তাই তো? আমি আরেকটি বিষয় জানতে চাই যে এক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, অর্থাৎ যারা হচ্ছে সহযোগী মুক্তিযোদ্ধা, মানে ব্যাখ্যাটা আসলে সরকারের কি, এটা একটু স্পষ্ট করে বলবেন? এবং আইনজীবী কিংবা বিশ্লেষক যারা বলছেন, আপনি তো আরও ডিটেইল কথা বলেছেন তাদের সঙ্গে, তাদের পুঙ্খানুপুঙ্খ নিশ্চয়ই অনেক কিছুই তারা বলেছেন আপনাকে, সেই বিষয়ে যদি একটু বলতেন। জানেন, তাদের যেই বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে ইতিহাসে যার যেই অবস্থান, তাকে সেই অবস্থানে সেই মর্যাদায় রাখা উচিত। এবং এই যে বিষয়টি আজকে, এই যে বিষয়টি নিয়ে একটি বিতর্ক হলো এবং বিভ্রান্তি হলো, সেটি যদি আরও স্পষ্ট করে আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই যে এই যে আপনার জামুকার যেই আইন 2022, অর্থাৎ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022-এর যেই সংশোধনী অধ্যাদেশ প্রজ্ঞাপন আকারে জারি করা হলো, তার মধ্যে 79টি কিন্তু ধারা উপধারার ব্যাখ্যা রয়েছে। এবং এই ক্ষেত্রে একদম প্রথম দিকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংজ্ঞায়িত করা হয়েছে। সেক্ষেত্রে স্পষ্টতভাবেই কিন্তু মুক্তিযুদ্ধ যে বর্ণনা 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত সেটি লিপিবদ্ধ করা রয়েছে, এবং মুক্তিযোদ্ধা কারা সেই ব্যাখ্যাটিও সুনির্দিষ্টভাবে রয়েছে। সেখানে রয়েছে মুজিবনগর সরকারের যে ভূমিকা এবং সেই সরকারে যারা থাকবেন তাদের বিষয়ে কথা রয়েছে, এবং সেই সরকারের দাপ্তরিক দায়িত্ব যারা রয়েছে তাদের বিষয় কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি যারা দাপ্তরিক রয়েছে তাদেরকে কিন্তু সহযোগী হিসেবে করা হয়েছে। কিন্তু ফ্রন্ট লাইনে যারা মুক্তিযোদ্ধাদের সেবা দিয়েছেন, নার্সিং করেছেন, সেই চিকিৎসকরা কিন্তু আবার হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা রয়েছেন। এভাবে ক্লারিফাই করা হয়েছে। জি, আপনার বক্তব্যে আপনার কথায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে। ধন্যবাদ আপনাকে মিজান আহমেদ। এবারের বাজেট একমুখী আর গতানুগতিক। বাজেট প্রণয়নের আগে রাজনৈতিক দল ও জনগণের মতামত নেওয়া হয়নি, এমন মন্তব্য করে বিএনপি বলছে কালো টাকা সাদা করার সুযোগ নীতি নৈতিকতা বিরোধী, আর বিশাল সুদের হারের সাথে অতিরিক্ত শুল্কের কারণে কর্মসংস্থান কমবে, চাপ বাড়বে শিল্পে, বন্ধ হয়ে যাবে ছোট কলকারখানাগুলো। দেশে বিদেশি বিনিয়োগ না আসার পেছনে রাজনৈতিক অনিশ্চয়তাকে দুষছে দলটি। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। অর্থনীতিকে চূর্ণ বিচূর্ণ করে রেখে গেছে। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, কারো মতামত না নিয়েই একমুখী ও গতানুগতিক বাজেট দিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে জনগণের আয় কমে গেছে। এমন পরিস্থিতিতে ট্যাক্স বাড়িয়ে দিলে জনগণের উপর প্রভাব পড়বে। একদিকে মূল্যস্ফীতি, আরেকদিকে আপনার যে জনগণের যে বেতন পায়, যে আয়, তার সাথে আপনার ইনফ্লেশন হায়ার, তাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, এবং তার উপর যদি আপনি ট্যাক্সের বোঝা বাড়িয়ে দেন, তাহলে জনগণের যে দৈনন্দিন জীবনে ইতিমধ্যে 27 লক্ষ মানুষ হতদরিদ্রের পর্যায়ে চলে গেছে অলরেডি। বিএনপি বলছে, কালো টাকা সাদা করার সুযোগ রাখার অর্থ কর ফাঁকিদিয়াদের পুরস্কৃত করা। নতুন চিন্তার বাংলাদেশের কথা ভাবছি, সেখানে এরকম একটি বৈষম্য যেটা সৃষ্টি করে এবং কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করে। খাতভিত্তিক বরাদ্দ সুষ্ঠু না হওয়ায় 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেছে বিএনপি। গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদুল আজহার 10 দিনের ছুটি শুরু হচ্ছে কাল। শেষ কর্মদিবস ছিল আজ। স্বজনদের সাথে ঈদ করতে গ্রামের বাড়ি ছুটছেন রাজধানীবাসী। ট্রেনে ঈদযাত্রার পঞ্চম দিনে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে কমলাপুর স্টেশনে, তবে সব ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে। ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল হাসান, প্রতিবেদনটি দেখা পর্যন্ত আমরা দেখেছি যে এখন পর্যন্ত কোনো রকম ভোগান্তি নেই। এই মুহূর্তে আপনি কমলাপুর রেল স্টেশনে আছেন, কি চিত্র দেখছেন জানাবেন আমাদের।
আর রেদওয়ান, বরাবর মতো এবারেরও কিন্তু ঈদের যে যাত্রা অর্থাৎ ট্রেনে যে ঈদ যাত্রা এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো ভোগান্তির অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে পাইনি। যাত্রীরা বলছেন তারা বেশ স্বাচ্ছন্দ্যের সাথে নির্বিঘ্নেই কিন্তু ঈদ যাত্রায় তারা তাদের গন্তব্যে যাচ্ছেন এবং তারা পাশাপাশি বেশ সন্তোষ প্রকাশ করে রেলওয়েকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলছেন যে প্রত্যেক বছর সবসময় যাতে রেলওয়ের যেই এখন ঈদ যাত্রাকে ঘিরে যে ধরনের সেবা রয়েছে কোনো নির্বিঘ্নে যেই যাত্রা সেই যাত্রাটা যাতে তারা অব্যাহত রাখে সেই দাবিটুকু কিন্তু তারা জানিয়েছেন। আমি এখানে আসার পর বেশ কিছু যাত্রীর সঙ্গেও আমরা কথা বলেছি আর তারা বলছেন যে তারা যথাসময়ে কিন্তু ট্রেনগুলো ছেড়ে গেছে। অন্য সময় দেখা যেত অনেকগুলো ট্রেন আপনার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা দেরি হতো। এই বছর কিন্তু এই ঈদ যাত্রা উপলক্ষে তেমন কোনো অভিযোগ কিন্তু নাই। যাত্রীরা নির্ধারিত সময়ে আসছেন এবং নির্ধারিত সময়েই কিন্তু ট্রেন ছেড়ে যাচ্ছে। আপনারা এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটি কিশোরগঞ্জগামী 11 সিন্দুর এক্সপ্রেস। এটি ঠিক 6টা 45 মিনিটে কিন্তু ছেড়ে যাবে এবং নির্দিষ্ট গন্তব্যে উদ্দেশ্যে যাত্রীরা যেতে পারবেন এবং এই নিয়ে কিন্তু তাদের বেশ সন্তুষ্টি রয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। আমরাও ইতিমধ্যেই কিন্তু এখন পর্যন্ত আমরাও প্রতি বছর যেটি দেখতে পাই সাধারণত যাত্রায় বিলম্ব হয়, এই ধরনের অভিযোগও কিন্তু এখনও পাইনি। বলাই যায় যে তাহলে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই কিন্তু ঈদ যাত্রার যে বিষয়টি সেটি এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্যের সাথেই তারা তাদের গন্তব্যে যাচ্ছে। তো নিশ্চয়ই পরবর্তীতে কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দিব। রেদওয়ান। জি নিশ্চয়ই, এটি একটি স্বস্তির বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ কামরুল হাসান। দুদিন পরেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জমে উঠেছে সারা দেশের পশুর হাট। তবে রাজধানীতে একটু দেরিতে জমলেও শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। বিভিন্ন জেলা থেকে ঢাকায় ট্রাকে আসছে গরু। রাজধানীর গরুর হাটগুলোতে প্রচুর গরুসহ অন্যান্য পশু নিয়ে হাটে এসেছেন ব্যাপারীরা। দু একজন ক্রেতা হাঁকাচ্ছেন দাম। সংশ্লিষ্টরা বলছেন এবার প্রচুর গরু আসছে ঢাকায়, তাই দামও সস্তা। তবে এখন পর্যন্ত ক্রেতা কম। 4 মণ মাংস মিলবে এমন গরু 1,30,000 টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতাদের অভিযোগ, গরুর দাম ও পরিবহন খরচ হিসেবে দাম বলছে না ক্রেতা। খামারিরা আশায় আছেন সামনে গরুর দাম বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার গরু বেচাকেনা বাড়বে বলেও আশা তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার মোহাইমিনুল খান অপু। অপু, আপনি হাটে আছেন, কি অবস্থা দেখছেন দরদাম সম্পর্কে জানতে চাই। সামগ্রিকভাবে আপনার পর্যবেক্ষণ কি বলছে? আমরা বিকাল থেকে কিন্তু এই তেজগাঁ যে পশুর হাট যেটি রয়েছে সেখানে কিন্তু আমরা এখানে রয়েছি। এখানে মূলত যে দেশি গরুর যে চাহিদা সেটি কিন্তু বেশি রয়েছে। এখানকার যে সকল ক্রেতা বিক্রেতা যারা রয়েছে তারা কিন্তু এই হাটটি ঘুরে ঘুরে দেখছেন। তারা তাদের মতো করে কিন্তু তারা দাম বলছেন। ক্রেতারা একদম বলছেন, বিক্রেতারা অন্য দাম বলছেন। এসব তখন তাদের ভিতরে যখন দামের বনিবনা হয় তখন কিন্তু তারা গরুগুলো বিক্রি করছেন। তবে এখানে যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে বা প্রান্তিক পর্যায় থেকে গরু কিনে নিয়ে এসে ঢাকাতে যারা বিক্রি করছেন তাদের সাথে কথা বলা হয়েছে। তারা যেটি বলছেন যে এখানে অনেকেই প্রায় 20 থেকে 30টির মতো গরু নিয়ে এসেছেন, কিন্তু এই 2 দিনে তারা মাত্র 2টি বা 1টি গরু বিক্রি করেছেন, এমন কথাটাও কিন্তু তারা বলছেন। মানে আমরা এই মুহূর্তে আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এটা কত দাম চাচ্ছে? দাম খরিদ করা হয়েছে কত? 3,40,000 চাইছে, 2,40,000 টাকা কিনলাম। বললেন এই গরুটা কিন্তু তার কিছুক্ষণ আগে কিনেছেন। তবে এই দেখতে পাচ্ছেন যে হাটের যে প্রায় কয়েক হাজার কিন্তু পশু রয়েছে, তবে বেশিরভাগই হচ্ছে দেশি গরু এখানটিতে রয়েছে। বিভিন্ন পাইকারি গ্রামের প্রান্তিক পর্যায় থেকে তারা এই গরুগুলো ট্রাকের মাধ্যমে এই হাটে নিয়ে এসেছেন। তারা যেটি বলছেন যে এই সময় যত গড়াবে তখন কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসবেন। এবং পাশাপাশি যদি রেদন আরেকটু বলে থাকি যে গরুর হাটে যে নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু পুলিশ এবং র্যাবের কিন্তু 2টি বুথ রয়েছে। তারা জাল নোট সহ অন্যান্য যে কোনো বিষয়ে তারা কিন্তু তারা তৎপর রয়েছে। তবে পরবর্তী সংবাদে আমরা আরো বিস্তারিতভাবে জানাতে পারবো। রেদন। নিশ্চয়ই মোহাইমিনুল খান অপু, আপনাকে অনেক ধন্যবাদ। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।